দর্শক, আজকে আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলবো জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পোশাক খাতে যে প্রভাব, সে প্রভাব নিয়ে। ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিকে আমরা আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন শোভন ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, স্প্যারো গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টে। যেমনটি বলছিলাম, আমরা পোশাক খাতে প্রভাব নিয়ে কথা বলবো জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে। পোশাক শিল্পের প্রায় প্রতিটি কারখানায় আমরা দেখি যে জ্বালানি তেল ব্যবহার করা হয় উৎপাদনের শুরু থেকে একবারে স্থানান্তর পর্যন্ত। যেমন বয়লার, ওয়াশিং, ডাইং এর পর এমব্রয়ডারি, এ সমস্ত জায়গায় ডিজেলের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাহলে যদি আমরা বলি যে পোশাক খাতে তাহলে ঠিক এই মুহূর্তে কি প্রভাব পড়ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে, আপনি কি যুক্ত করবেন? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আপনি নিজেও বলেছেন জ্বালানি তেল আমাদের জন্য একটি অত্যন্ত এনার্জির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বয়লার থেকে শুরু করে সবকিছুতেই আমাদের জ্বালানি তেল ব্যবহার করা হয়। কাজে জ্বালানি তেলের প্রভাবটি অত্যন্ত বিশেষ, মানে ইটস এ হিউজ ইম্প্যাক্ট ফর আস। যেহেতু যদি আমাদের জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধি পায়, আমাদের প্রোডাকশন কস্ট মিনিমাম 3 থেকে 4% বৃদ্ধি পাবেই। কারণ ধরুন আমাদের যে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে সেটি কিন্তু, যদিও ইলেকট্রিসিটি ফেইলিয়ার অনেক কমে এসছে, কিন্তু ওভারঅল কোয়ালিটি ইলেকট্রিসিটি কিন্তু আমরা পাই না। আপনি যদি পুরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা দেখেন, টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর এবং কোনাবাড়ির যে হোল বেল্ট, এখানে কিন্তু ভোল্টেজের একটা প্রচন্ড স্বল্পতা থাকে। আমরা 33 কেভিএ 32 কেভিএ পাওয়ার কথা আমাদের যে মডার্ন মেশিনগুলো অপারেট করার জন্য, আমরা কিন্তু 27-28 কেভিএ মাঝে মাঝে ভোল্টেজ নেমে যায়, তখন কিন্তু আমাদের ডিজেলে জেনারেটর চালাতে হয়। কাজে একটা বিরাট একটা উৎপাদন খরচ বৃদ্ধি পায়। গ্যাস সিমিলার প্রবলেম। গ্যাস লাইনটাও আমাদের গ্যাসের যে প্রেশার থাকার কথা, সেই গ্যাসের প্রেশারটা আমাদের থাকে না। সেই গ্যাসের প্রেশার না থাকার কারণেও কিন্তু আমাদেরকে তখন বয়লারটি ডিজেলে চালাতে হয়। কাজে ওভারঅল উৎপাদন খরচ আমাদের প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। অন টপ অফ ইট ট্রান্সপোর্টেশন কিন্তু একটি বিরাট পার্ট আমাদের মানে জ্বালানি তেলের অন্যতম খরচের কারণে। আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন, যে আমাদের ট্রাকিং করতে হয় ঢাকা থেকে চিটাগাং, কিংবা আমাদের র মেটেরিয়াল যে চিটাগাং থেকে ঢাকাতে আসে, কিংবা ইন্ডিয়া থেকে যেটা রপ্তানি হয় বেনাপোল, সেই জ্বালানি তেলের খরচে কিন্তু আমাদের উপর প্রভাব। এ প্রসঙ্গে যদি আমি আরেকটু যুক্ত করি, আপনার উত্তর দেওয়ার জন্য হয়তোবা সুবিধা হবে। আমদানি খরচ আমরা দেখলাম যে গেল মাসে বা এ মাসে এখন পর্যন্ত 50% বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই কিন্তু গার্মেন্টস খাত নির্ভর। আমরা যদি বলি যে আমদানি যেটা করতে হয়, আপনি যেটি বলছিলেন যে কাঁচামাল চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা, গাজীপুর বা নারায়ণগঞ্জের কারখানা গেটে পৌঁছাতে হয় ট্রাক অথবা কাভার্ড ভ্যানে বা কন্টেনারে করে যদি পৌঁছাতে হয়, সেক্ষেত্রে তো পরিবহন খরচটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো পরিবহন খরচটা প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। এর আগেও কিন্তু এক্সপোর্ট বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমাদের পরিবহন স্বল্পতা ছিল, কন্টেনার স্বল্পতা ছিল, সেখানেও একটি পরিবহন খরচ বেড়ে গিয়েছে। তার উপর জ্বালানি তেলটি বাড়ার কারণে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচের উপর একটি বিরাট প্রভাব পড়ছে আমাদের। তো একদিক দিয়ে প্রোডাকশনের খরচ, যে খাতগুলো আমি বললাম, এবং আমাদের কোয়ালিটি এনার্জির অভাব, যেটিতে আমাদেরকে ডিজেল নির্ভর করে ফেলেছে, সেটির জন্য যে একটি বিশাল প্রভাব, এবং 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 ট্রান্সপোর্টেশন, আমাদের পরিবহনের জন্য একটি বিশাল প্রভাব পড়ছে। তো ওভারঅল যেটি আমাদের বিজেপির প্রেসিডেন্টও বলেছেন যে 3 থেকে 4% আমাদের উৎপাদন খরচের উপর একটা প্রভাব পড়ছে। এবং এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড মার্কেটে আমাদের সেই খরচটি কিন্তু কস্টিং করা নাই। আমরা যে এখন কাপড়টি বিক্রি করছি, দ্য গুডস উই আর সেলিং রাইট নাও, সেটি কিন্তু আমাদের কস্টিং করা এই জ্বালানি তেল মূল্য বৃদ্ধির আগে। তখন কিন্তু আমরা জানতাম না যে হঠাৎ করে এই জ্বালানি তেলের মূল্যটি বৃদ্ধি পাবে। কাজেই এটি সম্পূর্ণভাবে আসছে আমাদের নিজেদের কস্টিং এর প্যাকেট থেকে, যেটি ধরেন ব্রেক ইভেন পয়েন্ট কিংবা প্রফিট মার্জিনের উপর থেকে সম্পূর্ণভাবে এই খরচটি মাইনাস হয়ে যাবে। সো আইদার যারা এমনি মার্জিন খুব কম, সেই মার্জিনের উপর থেকে যখন এই এক্সট্রা 3 to 4% আমাদের জ্বালানি খরচ বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু সরাসরি আমাদের যে মার্জিনের উপর ইম্প্যাক্ট করছে। কারণ আমরা এটি কিন্তু কোনোভাবেই আমাদের যে বিক্রির যে কস্ট করা হয়েছিল বায়ারের সাথে, আমরা এখন যে অর্ডারটি প্রডিউস করছি 3 মাস কিংবা 4 মাস আগে আমরা সেটির কস্টিং করেছি। সেই কস্টিংটি কিন্তু তখন করা হয়েছে, আমরা তখন জানতাম না যে জ্বালানি তেলের কোনো মূল্য বৃদ্ধি হবে। সেক্ষেত্রে ওভারঅল কস্টিং এর কথা যেহেতু আপনি বলছেন যে 4 থেকে 5% পর্যন্ত বেড়ে যেতে পারে, তাহলে আন্তর্জাতিক বাজারে মার্কেটের যে কম্পিটিটিভ, সেটা ধরে রাখা তো একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। আন্তর্জাতিক বাজার এখন ঠিক কি অবস্থায় আছে এবং আপনারা সে বাজারটি ঠিক কি অবস্থায় এখন ধরছেন? অত্যন্ত অত্যন্ত থ্যাংক ইউ ফর দ্য গ্রেট কোশ্চেন। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমাদের আন্তর্জাতিক বাজারের সিচুয়েশন ইজ ভেরি গুড রাইট নাও। আমাদের ডিমান্ড হ্যাজ গন আপ ইন দ্য ওভারঅল গার্মেন্ট সেক্টরের ডিমান্ড প্রচন্ডভাবে বেড়ে গিয়েছে। আপনি দেখেছেন গত মাসে বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট ওয়াজ ভেরি গুড। সেই কারণে আমরা প্রচুর পরিমাণ ক্রয়াদেশ পাচ্ছি।
এবং ক্রয়াদেশে আমরা চেষ্টা করছি যে এই যে জ্বালানির খরচ সেটিকে পাস অন করার জন্য, কিন্তু এটি খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়, কারণ আমরা পৃথিবীর সমস্ত দেশগুলোর সাথে কম্পিট করি এবং যেহেতু পরিবহন খরচ, বায়ারের যে পরিবহন খরচটা আছে জাহাজীকরণের থেকে কিন্তু বায়ার খরচটি বহন করে, সেটির কস্টিং বেড়ে যাওয়ার কারণে কিন্তু বায়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের যে আলটিমেট ক্রেতা সারা কিন্তু আমাকে বেশি পয়সা দিতে পারছে না। তাছাড়া অন্যান্য দেশের সাথে আমাদের কম্পিট করতে হয়। এই জ্বালানি খরচটি কিন্তু আমরা সেই কগনিজেন্সের মধ্যে আনিনি যখন আমরা কস্টিং গুলো করছি, যখন আমরা বিক্রির খরচ নির্ধারণ করছি। তাও আমরা চেষ্টা করছি আগামী অর্ডার যেগুলো আছে সেই অর্ডার গুলোতে কিছু হলেও অ্যাটলিস্ট 4% হয়তো আমরা বৃদ্ধি করতে পারবো না, কিন্তু 1 থেকে 2%, 3%। আমরা কথা বলছি, শোভন ইসলাম আমাদের সাথে আছেন। নেটওয়ার্ক জনিত কোনো একটু সমস্যার কারণে আমরা তার কথা শুনতে পাচ্ছেন না। শোভন ইসলাম, এখন নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? যেমনটি বলছিলাম যে শোভন ইসলাম আমাদের সাথে আছেন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, ঠিক এই মুহূর্তে নিশ্চয়ই শুনতে পাবো, আপনি বলতে পারেন। জি, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ক্রয়াদেশের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সেই জন্য আমরা কিছু কিছু চেষ্টা করছি যে আমাদের জ্বালানির যে খরচটি সেটি আমরা পাস অন করার জন্য বায়ারের কাছে কিছু অংশ অ্যাটলিস্ট রিকভার। এই প্রসঙ্গে আমি যদি একটু বিষয় জানতে চাই, যেহেতু ক্রয়াদেশ বৃদ্ধি পেয়েছে আমরা বলছি, বা রপ্তানি বাড়ছে, সবকিছুই বলছি, তারপর 2024 সাল পর্যন্ত এ খাতে একটি অস্বস্তির কথা কিন্তু আগাম বলা হচ্ছে। কারণ করোনা গেছে এবং করোনা পরবর্তী সময়ে যদিও 4টি প্যাকেজের আওতায় 67,000 কোটি টাকার মতো সহায়তা গার্মেন্টস শিল্প পেয়েছে, তারপরে এই অস্বস্তির কথাটি কেন বলা হচ্ছে? অস্বস্তির কথা বলা হচ্ছে, আবারও নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পোশাক খাতে যে প্রভাব, সে প্রভাব নিয়ে আমরা কথা বলছি। ম্যানেজিং ডিরেক্টর স্পারো গ্রুপের শোভন ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন। শোভন ইসলাম, নিশ্চয়ই আপনি আমার কথা ঠিক এই মুহূর্তে আবারও শুনতে পাচ্ছেন? জি, আপনি এবার বলতে পারেন। ক্রয়াদেশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু চ্যালেঞ্জ বারবার নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা আসলে শোভন ইসলামের কথাটি শুনতে পাচ্ছিলাম না। শোভন ইসলাম, এই মুহূর্তে কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দর্শক, যেমনটি বলছিলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পোশাক খাতের যে প্রভাব, সে পোশাক খাতের প্রভাব নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা যেমনটি বলছিলাম যে করোনার প্রভাব মোকাবেলায় যে সরকার 4টি প্যাকেজের আওতায় 67,000 কোটি টাকার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে এবং ঘোষণা দিয়েছেন, এ প্রসঙ্গেই আমরা কথা বলছিলাম। শোভন ইসলাম, নিশ্চয়ই আপনি বাড়তি অংশটুকু যুক্ত করবেন এবার। জি, আমাদের যে পরিমাণ আমাদের লস হয়েছিল সেই লসটি কিন্তু আমরা এখনো পুরোপুরি রিকভার করতে পারিনি, যদিও ক্রয়াদেশের সংখ্যা কিছু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আপনি জানেন যে আমাদের যে পরিবহন খরচ, যদি বায়ারের পরিবহন খরচ, জাহাজীকরণ, কন্টেনার সংকট এবং ইউরোপ এবং আমেরিকাতে যে ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম দেখা দিয়েছে, ট্রাকিং প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য বায়ারের কাছে যে পরিমাণ আমাদের মূল্য বৃদ্ধি করা দরকার সেটি কিন্তু আমরা করতে পারছি না। তো সেটি আমাদের একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের উৎপাদন খরচ কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে। আপনি জ্বালানি তেলের খরচ কথা বললেন, তেমনি ভাবে শ্রমিকদের কিন্তু একটি খরচও বেড়ে যায়। প্রতি বছর আমাদের কিন্তু 5% করে শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়, সে খরচটিও কিন্তু আমাদের রয়েছে। তাছাড়া সবকিছুরই এই জ্বালানি খরচ বাড়ার জন্য সবকিছুরই একটা ঊর্ধ্বমুখী আমাদের চাপ রয়েছে। সেই চাপের কারণে আমরা কিন্তু বায়ারের কাছ থেকে যে কনসিস্টেন্টলি অর্ডার গুলো পাবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ বায়ারের যে ডিমান্ড সেটিও কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে প্রচন্ড ভাবে বিভিন্ন দেশে। করোনা মুক্ত হয়েছে, তো অনেক সুযোগ, তারা বাংলাদেশ থেকে না পারলে অন্য কোনো দেশে থেকে সেই অর্ডারটি কনফার্ম করবে, সেই সুযোগ তাদের আছে। এ প্রসঙ্গে আবারও আমি একটু কাঁচামাল প্রসঙ্গে আসতে চাই। আমাদের মেড ইন বাংলাদেশ আমি যোগ করতে যাচ্ছিলাম, সেটি হলো যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের যে লিড টাইম যেটিকে আমরা বলি, যে এই মুহূর্তে বায়ার ক্রয়াদেশ দেয় সেই থেকে গার্মেন্টসটি আমরা যখন শিপ করি, সেই ক্রয়াদেশে বাংলাদেশ কিন্তু এখন সবচেয়ে পিছিয়ে আছে। আমাদের এই মুহূর্তে ক্রয়াদেশের লিড টাইম 77 ডেজ। তার মানে আমাদের কাঁচামাল আনতে হয়, সেই কাঁচামালটি আমাদের তৈরি করে আবার পাঠাতে হয়। যেহেতু জাহাজের সংকট রয়েছে, কন্টেনারের সংকট রয়েছে সারা দুনিয়াতে, এটি বাংলাদেশের তৈরি সংকট না, যেহেতু বাংলাদেশের ডিপ সি পোর্ট নাই, সেই জন্য কিন্তু এটি আমাদের একটি কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ। অন্যান্য দেশ সেখানে কিছু অ্যাডভান্টেজ পায়।
কাজে আমরা আমাদের বাংলাদেশে যদিও প্রচুর উৎপাদন ক্ষমতা রয়েছে, আমাদের সক্ষমতা রয়েছে, আমাদের গ্রিন ফ্যাক্টরি, আমাদের কমপ্লায়েন্স ইজ ভেরি গুড, বাট আমরা কিন্তু এই একটি জিনিসে আমরা পিছিয়ে আছি। আরেকটি বিষয় যে কাঁচামালের কথাটি আপনি বললেন, সেই প্রসঙ্গে যদি আমরা বলি যে আমাদের যে মেড ইন বাংলাদেশের দাপট, তা হচ্ছে সহজে আমরা কাঁচামাল পাই। সুতা যে যদি আমরা বলি যে সুতার জন্য যে তুলা, সে তুলাটা পুরোটাই আমদানি করতে হয়। তুলার ভরা মৌসুমে আমরা দেখলাম যে তুলার দাম হু হু করে বাড়লো, এবং পরবর্তীতে যার প্রভাব একেবারে সুতা থেকে শুরু করে কাপড়ে গিয়ে পড়লো। এ প্রসঙ্গে যদি কিছু বলেন। সুতার মার্কেটটি খুবই আনস্টেবল, এবং সুতার দাম হু হু করে বা এখনো বাড়ছে, মার্কেট স্টেবল হয়নি। এবং আমাদের কিন্তু সক্ষমতা হলো আমাদের কাঁচামাল, আমরা পরনির্ভর, আমাদের কাঁচামালটি আনতে হয়। ফেব্রিক আমাদের প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে, কিন্তু সুতাটি আমাদের আনতে হয়। যেহেতু সুতার স্বল্পতা রয়েছে, সুতার দাম, মার্কেটটা আনস্টেবল রয়েছে, কাজে আমরা কোন প্রাইসে অর্ডার নিব, কখন সুতা সাপ্লাই হবে, এটির কিন্তু কোনো গ্যারান্টি আমরা পাচ্ছি না। আর একটি জিনিস আমাদের অ্যাড করতে হবে, আমাদের কেমিক্যালও কিন্তু প্রচন্ড সংকটে রয়েছে। আমরা বাংলাদেশ জানেন একটা কান্ট্রি যেখানে প্রচুর পরিমাণ ডেনিম উৎপাদন হয়, আমরা প্রচুর পরিমাণ গার্মেন্ট ডাই করি, যেইটির জন্য আমাদের গার্মেন্ট ডাই কিংবা কেমিক্যালটা বিদেশ থেকে আনতে হয়। সেই কেমিক্যাল মার্কেটও কিন্তু অত্যন্ত আনস্টেবল পর্যায়ে রয়েছে, যেটিতে ওয়াশ কস্ট এবং ডাইং কস্টই বেড়ে যাচ্ছে, কিংবা আমরা প্রেডিক্টেবলি একটা কস্টিং করতে পারছি না বায়ারের সাথে, যে এই কস্টিংটা হলে আমরা এইভাবে কাঁচামালটি আনতে পারবো। কাজে কাঁচামালও আমাদের উৎপাদনের উপর একটা বিশেষ প্রভাব ফেলছে। এই আনস্টেবিলিটি গুলোর জন্য আমাদের গার্মেন্টস খাত কিন্তু আমরা স্বস্তিতে নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা উদ্যোক্তারা সবাই চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা যে একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি তা কিন্তু নয়। যদিও ডিমান্ড কিন্তু ইজ ভেরি গুড, ক্রয়াদেশ কিন্তু আছে, কিন্তু আমাদের স্বস্তির জায়গা থেকে আমরা কিছুটা অস্বস্তি বোধ করছি অ্যাকচুয়ালি। আমাদের হাতে সময় খুবই অল্প, আমি আর দুটো প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে 2023-24 অর্থ বছরে আপনারা 12% মতো প্রবৃদ্ধি আশা করছেন। অভ্যন্তরীণ শিল্পে যদি পণ্য উৎপাদনের সাথে যদি আমরা আন্তর্জাতিক বাজারের তুলনা করি, তাহলে বর্তমানে গার্মেন্টস শিল্প ঠিক কি অবস্থায় আছে? বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি কঠিন সময় পার করেছে কোভিডের সময়, কিন্তু আমরা সেই কোভিড থেকে উত্তরোত্তর অত্যন্ত একটি ভালো অবস্থায় আসতে পেরেছি, নিজেদেরকে আমরা সচল রাখতে পেরেছি। কারণ এটির মেইন কারণ আমি বলবো যে আমরা প্রচুর পরিমাণ আর্থিক সহায়তা এবং গভর্নমেন্টের সাপোর্ট আমরা কিন্তু পেয়েছি। ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাংকিং অর্থনৈতিক সাপোর্ট আমরা পেয়েছি, সেই জন্য আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। এই সাপোর্টটি যদি কন্টিনিউ থাকে, আমরা যদি আমাদের গভর্নমেন্টের সাপোর্ট পাই, তাহলে আমাদের উদ্যোক্তারা কিন্তু প্রচন্ড পরিশ্রমী, এবং আমাদের মানুষ যেগুলো গার্মেন্ট সেক্টরে কাজ করে, ওয়ার্কার্স ইজ আওয়ার মেইন কি স্ট্রেংথ। বাংলাদেশের ওয়ার্কার কর্মীরাই আমাদের মেইন কি স্ট্রেংথ, তারা কিন্তু অত্যন্ত ভালো অবস্থায় আছে। তাছাড়া ব্র্যান্ড বাংলাদেশ কিন্তু এখন একটি প্রতিষ্ঠিত নাম পৃথিবীতে, এবং আমরা কিউমাই অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা গ্রিন ফ্যাক্টরিতেও সবার চেয়ে আগিয়ে আছি। কাজেই বাংলাদেশ ইজ পয়েজড ফর এ হিউজ গ্রোথ ইভেন ইন দ্য মিডল অফ অল দ্য চ্যালেঞ্জেস। শেষ মন্তব্য আপনার কাছে জানবো, কর্মসংস্থান, বৈদেশিক রিজার্ভ এবং সেই সাথে সাথে নারীর ক্ষমতায়ন, এই তিনটি খাতকে যদি আমরা ধরি, সেই খাতটা কিন্তু পুরোপুরি হচ্ছে গার্মেন্টস রিলেটেড, পুরো কর্মসংস্থানের উপর বা সবকিছুর উপর নির্ভর করে থাকে। সবকিছু মিলে যদি কোনো কারণে গার্মেন্টস শিল্পটি সংকটে পড়ে, তাহলে এই তিনটি খাতের উপরেও কিন্তু এর প্রভাবটি থাকবে। সামাজিক ভারসাম্য নিয়ে যদি আপনার সর্বশেষ মন্তব্যটি করেন। আমাদের গার্মেন্টস শিল্প আমাদের অহংকার, এবং যে কোনো মূল্যে হোক আমরা এই গার্মেন্টস শিল্পটাকে আগিয়ে নিয়ে যেতে চাই। আমরা কিন্তু পয়েজড, আমরা কিন্তু রেডি। এবং বাংলাদেশের আরেকটি যেটি ব্যাপার আমি অ্যাড করব, যে আমরা কিন্তু একটা আমাদের এজের যে আছে, সেই এজের একটা ডিভিডেন্ট এজে আছি। আমাদের অধিকাংশ মানুষ কর্মসক্ষম, এবং আমাদের মহিলারা অত্যন্ত কর্মঠ এবং পরিশ্রমী। তো সেই কারণে আমাদের এবং তাদের বয়স, আমাদের ওভারঅল অ্যাভারেজ এজ অফ দ্য কান্ট্রি কিন্তু অত্যন্ত কর্ম করার মতো অবস্থায় রয়েছে। কাজেই আমি মনে করব যে আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দ্য কান্ট্রি ইজ পয়েজড, দ্য সেক্টর ইজ পয়েজড, যে আমরা যেভাবেই হোক এটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ ভারসাম্য আরো বেটার অবস্থানে নিয়ে যেতে পারবো, এবং আমরা মনে করি না যে আমরা পিছিয়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ রয়েছে, এবং আমরা পিছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা আগিয়ে যেতে সম্ভব যদি পারিপার্শ্বিকভাবে আমরা যদি সব দিক থেকে সহায়তা পাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শোভন ইসলাম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমরা জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাক খাতে প্রভাব নিয়ে কথা বলছিলাম। শোভন ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর, স্প্যারো গ্রুপ, আমাদের সাথে যুক্ত ছিলেন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নিউজ।